জ্যাকসন খানকে মেরে হুমকি ধামকি দিয়ে জাকুকরা হনহনিয়ে বের হয়ে সবাই আবার আগের মতো গাড়িতে উঠতেই জাকুক গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই একটা রিক্সা লেগে যায় গাড়ির সাথে। এমন কাজের সাথে সাথে জাকুকের মেজাজ চটে গেল। জাকুক গাড়ি ব্রেক কষে চোখ মুখ শক্ত করে গাড়ি থেকে নামতেই রিক্সাওয়ালা দৌড়ে এসে জাকুকের পায়ের কাছে পড়ে আহাজারি করে বলতে লাগলো, আমার ভুল হইয়া গেছে ভাই, আমার ক্ষমা কইরা দেন। আমার একমাত্র সম্বল এই রিক্সাটা, ভাইঙ্গা দিয়েন না, দরকার হইলে আমারে মারেন। এমন অনেক আরো আহাজারি করতে লাগলো লোকটার এমন আহাজারিতে জাঙ্কুকের মন গলল না। এমনি তার মাথা গরম, তারপর রিক্সাওয়ালার কাজে জাঙ্কুকের মন চাইলো সবকিছু বর্ষ করে দিতে। জাঙ্কুক রাগে হুঙ্কার ছেড়ে কিছু বলতে যাবে, তখন কানে বেজে উঠলো তের বলা সেই কথা, জীবনটাকে হিংস্র পশুর ন্যায় না করে শিমুল তোলার ন্যায় কোমল করে দেখুন। অসহায় মানুষদের এভাবে অসহায় না করে দিয়ে তাদের পাশে দাঁড়াতে শিখুন। আপনার ভয়ে ঘটিয়ে থাকা প্রতিটি মানুষ এখন আপনাকে মনে মনে অভিশাপ দিচ্ছে, তখন দেখবেন আপনাকে ভয় পাওয়া মানুষগুলো আপনাকে ভয় পেলেও মন থেকে দোয়া করবে। সেখানেই জীবন সার্থক। এইভাবে অসহায় মানুষদের পেটে পাড়া না দিয়ে, তাদের খাবার কেড়ে না নিয়ে তাদের খাবার দিতে শিখুন। কথাগুলো স্মরণ হতেই জাঙ্কুক কিছুটা নরম হয়ে আসলো। রিক্সাওয়ালাকে উঠ বলতে গিয়েও তের কথা স্মরণ হতেই নিরাট স্বরে বলে উঠল, উঠেন। জাঙ্কুকের আপনি সম্বোধনে সিউজন সহ গাড়িতে উপস্থিত থাকা সবার চোখ বড় বড় হয়ে গেল। রিক্সাওয়ালা উঠতেই জাঙ্কুক রিক্সাওয়ালার কাঁধে মৃদু চাপড় দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মাত্রই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এখন থেকে সাবধানে রিক্সা চালাবেন। এ বলে লোকটাকে যেতে বললে লোকটার মুখে ফুটে উঠল খুশির ঝলক। তা দেখে থমকায় জাঙ্কুক। লোকটার মুখের খুশির ঝলক দেখে এই প্রথম জাঙ্কুকের মনের ভেতর কিছু একটা অনুভব করলো সে। তাহলে কি এই অনুভূতিটাই জীবনের আসল শান্তি, কাউকে উপকার করার শান্তি? লোকটা যেতেই জাঙ্কুক ঘুরে গাড়িতে উঠতেই সবাই চোখ গোল গোল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তা দেখে জাঙ্কুক সবার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? জাঙ্কুকের প্রশ্নে সবাই একসাথে দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো যে কিছু না। কিন্তু সবাই মনে মনে অবাকের শীর্ষে পৌঁছে গেল জাঙ্কুকের এই পরিবর্তন হতে দেখে। সিউজন অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, হুট করে তার ভাতিজার এত পরিবর্তন হলো কিভাবে? ভাবনার মাঝে জাঙ্কুক সবাইকে ক্লাবের কাছে ছেড়ে দিয়ে সিউজনকে নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় পৌঁছে সবাই ড্রয়িং রুমে পা রাখতেই নামজন চোখ মুখ লাল করে ঠাস করে জাঙ্কুকের গালে চর বসিয়ে দিল। আকস্মিক থাপ্পড়ে ভেবাচেকা খেয়ে গেল জাঙ্কুক। দূর থেকে জিন বেগম ছুটে আসতে আসতে বলে উঠল, কি করছেন কি, এত বড় ছেলের গায়ে হাত? জিন বেগমকে থামিয়ে দিয়ে নামজন হুঙ্কার ছেড়ে বলে উঠল, যেখানে আছো সেখানেই থেমে যাও। এই বলে নামজন জাঙ্কুকের কলার টেনে ধরে রাগে হিসিয়ে বলে উঠল, সাহস হলো কি করে ডক্টর নাহির খানের বাসায় গিয়ে গুন্ডামি করার? কোন সাহসে তার ভাইকে মেরেছো? আর কত ছোট করবে আমাকে মানুষের কাছে? শেষে কিনা ডক্টর নাহির খানের সাথেও বেয়াদবি করেছো? তিলে তিলে আমার কষ্টে গড়া মান সম্মান প্রতিনিয়ত এভাবে ধুলো মিশিয়ে না দিয়ে বরং আমাকেই তুমি মেরে ফেলো। বুঝতে পেরেছো? আমার এই তিলে তিলে গড়া সম্মান চোখের সামনে ধুলায় মিশে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। নামজনের বলা শেষ উক্তিটি কর্ণগোচর হতেই জাঙ্কুক ধরে আসা গলায় বলে উঠল, বাবা? কে তোমার বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা না। আজকের পর থেকে তোমার বাবা মরে গেছে। ভাই, কি বলছো এইসব তুমি? একপাক্ষিক কথা শুনে তুমি জাঙ্কুকের সাথে এমন বিহেভিয়ার করতে পারো না। সিউজনের কথায় নামজন রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জাঙ্কুককে ছেড়ে দিয়ে এসে সিউজনের কলা টেনে ধরে বলে উঠল, তোর এই মুখ দিয়ে দ্বিতীয়বার আমাকে ভাই ডাকবি না। নিজের জীবন তো নষ্ট করেছিস, সেই সাথে আমার ছেলেটার জীবনও নষ্ট করেছিস। সব কিছু তোর জন্য হয়েছে, শুধু তোর জন্য। সিউজন এতদিন সবকিছু মুখ বুঝে সহ্য করলেও আজ যেন সহ্যের সীমা পার হয়ে গেল। সিউজন এক ঝটকায় কলার থেকে নামজন সাহেবের হাত ছাড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই সবকিছু হয়েছে, তো আমাকে যা করার তাই করো। জাঙ্কুকের উপরে কেন তার জেদ খাটাচ্ছ? ডক্টর নাহির খানের ভাইকে মারার জন্য নিজের ছেলের কাছে নিজেকে মৃত বলতে তোমার বুক কাঁপলো না? নাহির খানের ভাই কি করেছে সেটা খোঁজ নিয়েছো একবার? আজ সঠিক সময় জাঙ্কুক সবকিছু সামলে না নিলে এতক্ষণে ছেলের লাশ এসে পৌঁছাতো তোমার পায়ের কাছে, সেটা দেখে খুব ভালো লাগতো। সিউজনের শেষ কথাটা কর্ণগোচর হতেই থমকে গেল নামজন। তিনি চমকে ছেলের দিকে তাকাতেই চোখ পড়ল। ছেলে তার দিকে নীরবে চেয়ে আছে, যেটা দেখার সাথে সাথে তার বুকে ধক করে উঠল। পরক্ষণে ছেলের হাতের ব্যান্ডেজ চোখে পড়তে আচমকা বুকের ভিতর কামড় মেরে উঠল। নামজন নিজেকে সামলে প্রশ্নবিদ্ধ চোখে সিউজনের দিকে তাকাতেই সিউজন তাচ্ছিল্যের হেসে বলে উঠল, ভালো লাগছে ছেলের হাতের ব্যান্ডেজ দেখে? আর যেই ছুরির আঘাত ছেলের হাতে দেখছো না, সেই ছুরির আঘাত তোমার ছেলের পেটে পেটে। ভাগ্য সহায় ছিল দেখে ছুরি পেটে না লেগে হাতে লেগেছে। আর এই কাজ করেছে তোমার সম্মানীয় ডক্টর নাহির খানের ভাই জ্যাকসন খান, যে তোমার ছেলের লাশ তোমার পায়ের কাছে ফেলতে চেয়েছে।
তাকে মারার জন্য তুমি তোমার ছেলেকে আজ এত বড় কথাটা বললে? যেই ছেলে তোমাকে ভালোবেসে তোমার ইচ্ছে পূরণের জন্য নিজের রাজনীতির প্রতি ঝুঁকে স্বপ্ন ছেড়ে দিয়ে এখনো ডাক্তারি পেশা ধরে রেখেছে, সেটা তোমার চোখে পড়ছে না? না, তোমার চোখ আটকে আছে ছেলে কেন ক্ষমতা দাপট দেখিয়ে মারামারি করবে। কখনো দেখেছো ছেলে কাদের মেরেছে? কোনো সাধারণ মানুষকে মেরেছে নাকি শত্রুর মোকাবেলা করার জন্য লড়েছে? যাদের হাতে একবার ক্ষমতার দাপট আসে তারা তোমার মতো সাধারণ জীবনযাপন করতে পারে না। তাদের বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখন বলো, ছেলের লাশ নিজের দুই চোখে দেখতে চাও? তাহলে আজই ও সব ছেড়ে দেবে। আমি নিচে দাঁড়িয়ে ওকে সব কিছু থেকে ছাড়িয়ে নেব। কথাগুলো বলে সিউজন একটু দম নিয়ে আবার বলা শুরু করলো। রাজনীতি নিয়ে তোমার সব সমস্যা, কারণ রাজনীতি করলে সাধারণ জীবনযাপন করা যায় না। চারদিকে শত্রু ওত পেতে থাকে মারার জন্য। তুমি এমন রিস্কের লাইফ লিড করতে চাও না, তাই তুমি রাজনীতি হেট করো। কিন্তু তোমার কি মনে হয় শুধু রাজনীতির মাঝেই শত্রুতা তৈরি হয়, অন্য কিছুতে হয় না? তুমি কি জানো তোমার এই সম্মানীয় পেশা, এই বিশাল অট্টালিকার জন্য প্রতিনিয়ত তোমার থেকে সব কেড়ে নেওয়ার জন্য কত শত্রু ওত পেতে থাকে? তোমার হসপিটালের শেয়ার কেড়ে নেওয়ার জন্য কত শত মানুষ দিনের পর দিন শক কেটে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কেউ সফল হয়নি, কারণ তোমার অবর্তমানে আমরাই সবাইকে সরিয়ে দিচ্ছি তোমার সকল সমস্যা জাঙ্কুক আর আমার পেশা নিয়ে। ধরে নাও আজ আমরা তোমার সমস্যার পেশা ছেড়ে দিয়ে আমরা দুজন দূরে চলে গেলাম, তাহলে তো আমাদের কোনো শত্রু তোমার পরিবারের উপর কোনো অ্যাটাক করতে পারবে না। তখন তুমি বাসার সব সেফটি বন্ধ করে দেবে, একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। তখন তোমার পিছে থাকা আসল শত্রুদের মুখ দেখতে পাবে তুমি। শত্রুতা শুধু রাজনীতিতেই গড়ে ওঠে না, তোমার মতো যাদের এই অট্টালিকা আছে তাদেরও প্রতি পদে পদে শত্রু ঘুরে বেড়ায়। রাজনীতি খারাপ না, কিন্তু রাজনীতির অপব্যবহার খারাপ। কখনো নিজের দুই চোখ খুলে একবার দেখেছো এই রাজনীতির কখনো অপব্যবহার করেছি নাকি এই ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছি? সিউজনের প্রতিটা কথা তীরের মতো যেয়ে বিঁধল নামজনের বুকের পাঁজরে। যেই আদরের ছোট ভাইয়ের সাথে রাগে অভিমানে কতগুলো বছর ঠিকভাবে কথা বলা হয়নি, আজ সেই ভাইয়ের প্রতিটি কথায় গভীরভাবে দাগ কাটলো তার মনে। হঠাৎ করে বুকের ভেতর চিনচিন করে ব্যথা উঠতে লাগলো। নামজন ব্যথার্ত চোখে ভাইয়ের দিকে চোখ তুলে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল ভাইয়ের মাঝে লুকিয়ে রাখা এত বছরের কাটরানো অনুভূতি। তা দেখে নামজন চৌধুরীর বুকে ব্যথা ক্রমশ বাড়তে লাগলো। তিনি সিউজনের থেকে চোখ সরিয়ে ফের ছেলের পানে তাকাতেই চোখে পড়ল ছেলে ঠিক একইভাবে এখনো তার দিকে তাকিয়ে আছে। ছেলের ওই নিষ্পলক তাকিয়ে থাকা চোখ জোড়াও কি তাকে অভিযোগ করছে যে বাবা তুমি খুব খারাপ বাবা, সারা জীবন নিজের স্বার্থ দেখে গেলে, দেখনি ছেলের ইচ্ছে স্বাধীনতা। কথাগুলো ভাবতেই নামজনের চোখ জোড়া ঝাপসা হয়ে উঠতে চাইল। তিনি ওখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে নীরবে সিঁড়ি ভেঙে উপরে উঠতে যেতে লাগলো। পাজরা ক্রমশ অবশ হয়ে আসছে, তবুও তিনি থামল না। বিড়বিড় করে শুধু বলল, আমি একজন খারাপ বাবা, একজন খারাপ ভাই। আমি স্বার্থপর, কারণ আমি নিজের কলেজাদের হারিয়ে ফেলার ভয়ে এদের ইচ্ছে স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের মতো গড়ে তুলতে চেয়েছি। এতক্ষণে পুরো ঘটনাটা নীরবে অবলোকন করলো জীবনবাড়ির প্রতিটি সদস্য। সেই সাথে আজ সবার চোখ জোড়া যেন বাঁধ ভেঙে ফেলল, বেজে উঠল সবার চোখ। জিন বেগম হেঁচকি তুলে কান্না করে ছেলের দিকে এগিয়ে যেতে নিলে জাগুক হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে উঠল, আমি ঠিক আছি মা, আমাকে একটু একা থাকতে দাও। কথাটা বলে জাগুকও ধীর পায়ে উপরে উঠে গেল। জাগুকের পিছু পিছু সিউজনও নীরবে চলে গেল। তারা যেতেই লিভিং রুম জুড়ে ছেয়ে গেল পিনবতন নীরবতা। তার মাঝে ঢুকে কেঁদে উঠল জিন বেগম। জিন বেগমের কান্নায় জিজু বেগম যেয়ে জিন বেগমকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দিল। সেহুন সাহেব আর জেহুব অফিসে, ওদিকে নামজনকেও তখন ঠিক লাগেনি। ভাবতেই জিজু বেগম জিন বেগমকে সামলাতে সামলাতে আসার উদ্দেশ্যে বলল, তোমার বড় আপুর রুমে যাও, তাকে ঠিক লাগলো না তখন। কোনো সমস্যা হলে আমাকে এসে জানাও। জিসু বেগমের কথায় আশা চোখ মুছে সম্মতি দিয়ে উপরে উঠে গেল। আশা উপরে উঠতেই কিছুক্ষণ পর আশার চিৎকার কানে আসতেই হন্তদন্ত হয়ে জিন বেগম আর জিসু বেগম উপরে ছুটে গেল। আশার চিৎকার জাঙ্কুকের কানও এড়ালো না। হঠাৎ বোনের এমন চিৎকারে এক অজানা কারণে জাঙ্কুকের বুকের ভিতর মোচড় মেরে উঠল। জাঙ্কুকও হন্তদন্ত হয়ে দরজা খুলে বাবার রুমের কান্নার শব্দ পেয়ে ছুটে গেল। সে রুমে পা দিতেই পাজোড়া থমকে গেল তার। হন্তদন্ত হয়ে বিকেলে অফিস থেকে ফিরল ইউনা বেগম। মাকে এমন হন্তদন্ত হয়ে বাসায় ফিরতে দেখে তার কাছে যেয়ে বলে উঠল, কি হয়েছে আম্মু, তোমায় এমন অস্থির লাগছে কেন? ইউনা বেগম অস্থির চিত্তে বলে উঠল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে। হসপিটালে যেতে হবে মানে? কার কি হয়েছে আম্মু? জাকুকের বাবা হার্ট অ্যাটাক করেছে। জিনের অবস্থা খুব খারাপ, বারবার অজ্ঞান হচ্ছে, কান্নাকাটি করছে।
ইউনা বেগমের কথায় তে চমকে বলে উঠল, কি বলছো আম্মু? সেদিন তো আঙ্কেলকে সুস্থ দেখলাম। এত কথা বলার সময় নেই, তুমি জলদি রেডি হও, বের হব আমরা। ইউনা বেগমের কথায় তে তড়িঘড়ি করে কোনো প্রশ্ন না করে চুপচাপ রেডি হয়ে আসলো। দুজন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হসপিটালে পৌঁছেই চোখে পড়ল জীবন পরিবারের সবাই চিন্তিত অবস্থায় করিডোরে দাঁড়িয়ে আছে। ইউনা বেগম সেখানে যেতেই জিন বেগম বসা থেকে উঠে ইউনা বেগমকে চাপড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ইউনা বেগম জিন বেগমকে সামলে সান্ত্বনা দিতে লাগলো। তে ধীর পায়ে সেখানে এসে নীরবে সবাইকে অবলোকন করলো। জিন বেগম একটু পরপর ডুকরে কেঁদে উঠছে, তাকে সামলাচ্ছে জিসু বেগম আর ইউনা বেগম। তাদের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পরপর হিসকি তুলছে আশা। সিউজুন আর সেহুন পাশাপাশি দুটো চেয়ারে চিন্তিত অবস্থায় বসে আছে। তার পাশে জেহুব নীরবে দাঁড়িয়ে। জেহুব নীরবে তের দিকে তাকিয়েছিল, যার জন্য তে তাকাতে চোখাচোখি হয়ে যেতেই তে চোখ সরিয়ে সবার মাঝে নিজের অজান্তেই জাঙ্কুককে খুঁজতে লাগলো। লোকটার বাবা হসপিটালে ভর্তি আর সে উপস্থিত নেই, কিন্তু কেন? অপারেশন থিয়েটার থেকে জাঙ্কুক ব্যস্ত পায়ে বের হতে হতে মুখের মাস্ক খুলে সামনে তাকাতে প্রথমে চোখ চেয়ে ঠেকলো মায়ের দুর্বল মুখশ্রীর দিকে। তারপর চোখ গেল মায়ের পাশে শুকনো মুখে দাঁড়িয়ে থাকা তেয়ের দিকে। জাঙ্কুক নীরবে দেখে এক পলক অবলোকন করে মায়ের কাছে এগিয়ে গেল। জাঙ্কুককে অপারেশন থিয়েটার থেকে বের হতে দেখে সবাই জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। জিন বেগম চেয়ার ছেড়ে দাঁড়িয়ে জাঙ্কুকের হাত ধরে বিচলিত হয়ে বলে উঠল, কি অবস্থা তোমার বাবার? উনি সুস্থ হয়ে যাবে তো? জিন বেগমকে এমন বিচলিত হতে দেখে জাঙ্কুক মাকে একপাশ থেকে অতি সন্তর্পণে বুকের মাঝে আগলে নিয়ে বলে উঠল, শান্ত হও বাবা, ঠিক আছে, অপারেশন সাকসেস হয়েছে, জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবে। জাঙ্কুকের কথায় যেন জীবন ফিরে পেল জিন বেগম। বাবা মাকে হারিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীকে পেয়েছে সে। যদিও মাঝে মাঝে ছেলের জন্য তর্কে বিতর্কে দুজনের মাঝে মনোমালিন্য হলেও স্বামীর প্রতি তার অগাধ ভালোবাসা। তাই তো স্বামীর এই অসুস্থতায় একদম ভেঙে পড়েছিলেন তিনি। তে এক কোণায় দাঁড়িয়ে নীরবে চেয়ে রইল মা ছেলের দিকে। তখন অপারেশন থিয়েটার থেকে জাঙ্কুককে বের হতে দেখে তের মাথায় এসেছিল, জাঙ্কুক তো ডক্টর। সবার মাঝে জাঙ্কুকের অনুপস্থিতি থাকার কারণ যে ছেলে বাবার অপারেশন করছে সেটা তের মাথায় আসেনি। উল্টো জাঙ্কুকের অনুপস্থিতিতে কত কি ভেবে বসেছে সে। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বেথুত চোখে তাকালো কেবিনের দরজার ছোট গ্লাস ভেদ করে নামজনের দিকে, যার মাঝে কিছুদিন আগে বাবার মতো ভালোবাসা পেয়েছিল। ভরসাযোগ্য একটা হাত মাথায় রেখে তিনি বলেছিল, তোমার কখনো কোনো প্রয়োজন হলে এই বাবাটাকে জানিও। মনে পড়ল সেদিনের কথা। ক্লান্ত হয়ে বাসিটি থেকে ফিরছিল তে, তখন আচমকা নামজনের ইশারায় রিক্সা থামাতে বললে তে তড়িঘড়ি করে রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলে নামজনকে সালাম দিল। নামজন মৃদু হেসে তের সালামের উত্তর দিয়ে বলেছিল, ওর সাথে একটু কথা আছে, তাই তেকে নিয়ে পাশে একটা কফি শপে যেয়ে বসে সে। নামজন থেকে এভাবে ডেকে আনায় তে যখন মনে মনে আকাশ কুসুম ভাবতে ব্যস্ত, তখন নামজন বলে ওঠে, আই ডোন্ট নো আমার কথা তুমি কিভাবে নেবে, বাট কথাগুলো তোমাকে বলার খুব প্রয়োজন মনে করছিলাম। ধরে নাও আমি তোমার একটা বাবা হিসেবে কথাগুলো তোমায় বলছি, আমার ছেলেকে বিয়ে করবে? হঠাৎ নামজনের মুখে এই কথা শুনেই চমকে উঠে তে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কি কি বলছেন আপনি আঙ্কেল? দেখো মা, আমি জানি না আমার এসব কথা ঠিক হচ্ছে কিনা। আমি আমার জীবনে কারোর কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। তুমি পারবে আমার জাগুককে ঠিক করতে? জাগুককে যেভাবে ছোট থেকে গড়তে চেয়েছি ও ঠিক তার উল্টোটা হয়েছে, যার জন্য আমি জাগুককে ছোটবেলা থেকে অনেক চাপে রাখতাম। তার ফল যে এইভাবেই হবে সত্যি বুঝতে পারিনি। আমার স্বপ্ন ছিল জাগুককে ডক্টর বানানো, কিন্তু জাগুকের ঝোঁক ছিল রাজনীতির উপরে, যার জন্য সবসময় ওকে বকাঝকা করতাম, চাপের ভিতরে রাখতাম, যার ফলে আমার ছেলেটা আরও বিগড়ে যায়। ভালোবাসা কি সেই জিনিসটা উপলব্ধি করা ভুলে যায়, হাসতে ভুলে যায়, মানুষের সাথে মিশতে ভুলে যায়। আস্তে আস্তে ওর কোমল হৃদয় পাথরে পরিণত হয়। আমার চাপে পড়ে ডক্টরি পড়া কমপ্লিট করলেও আমাদের বাবা ছেলের মধ্যে যে তৈরি হয়ে যাবে এত বিশাল দূরত্ব, সেটা আমি বুঝতে পারিনি। সেই থেকে ছেলেটা হয়ে ওঠে বেপরোয়া, পরিবারের কারোর সাথে মিশে না, কথাও খুব কম বলে, রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। শত বুঝিয়েও ছেলেকে এইসব দিক থেকে সরাতে পারিনি আমি। আমার ছেলেটাকে এভাবে দেখতে চাই না মা। ওর ওই আচরণে সবাই ওকে আড়ালে আড়ালে মনে মনে অভিশাপ দেয়, সেগুলো আমার বুকে এসে লাগে। আমি চাই আমার ছেলেটা আবার ঠিক হোক, সবার সাথে মিশতে শিখুক, হাসতে শিখুক। ওর জীবনটা এমন হওয়ার জন্য অনেকটা আমি দায়ী, কারণ ওর ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে জোর করে ওর উপর চাপিয়ে দিয়েছি ডক্টরি পেশা। জানো মা, বাবা মাকে হারিয়ে আমার ছোট ভাইটাকে নিজ হাতে মানুষ করেছিলাম। সেই ভাই বড় হয়ে রাজনীতির পিছে ছুটে নিজের জীবনটা প্রতি পদে পদে বিপদে ফেলে দিচ্ছিল। আদরের ভাইয়ের জীবন এমন রিক্সি হওয়ায় ওকে রাজনীতি থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ফেরেনি। এভাবে সবচেয়ে আদরের ভাই যাকে বুকে আগলে রাখতাম তার সাথে তৈরি হয়ে যায় বিশাল দূরত্বের ফারাক।
আমি চাইনি আমার ছেলের সাথেও আমার এই দূরত্ব আসুক, তাই ছেলেকে নিজের মতো করে ঘুরতে চেয়েছিলাম। এতে ছেলের সাথে ভাইয়ের চেয়েও বেশি দূরত্ব তৈরি হয়ে যাবে আমি কল্পনাও করিনি। একসাথে কথাগুলো বলে থামলো নামজুন। তে নামজুনের প্রতিটি কথা নীরবে শ্রবণ করে তাকিয়ে রইল নামজুনের চিকচিক করে ওঠা চোখ জোড়ার দিকে। সবার থেকে শুনেছিল বাবা ছেলের সম্পর্ক সাপ আর নেউলের, কিন্তু সেই সম্পর্কের আড়ালে বাবা যে ছেলেকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারলো তে। এরপর নামজুনের সাথে তের আরো অনেক সময় কথা হয়। লোকটা অনেক আকুতি করে বলেছিল ওই পারবে তার ছেলেকে ঠিক করতে। সবশেষে তের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেছিল, কখনো কোনো প্রয়োজন হলে এই বাবাকে জানিও। বাবাকে ছাড়া বড় হওয়া মেয়েটার হঠাৎ বাবার মতো স্নেহের হাত মাথায় পড়তেই সেদিন চোখজোড়া অশ্রুতে চিকচিক করে উঠেছিল তার। তে কেবিনের দিক থেকে চোখ সরিয়ে তাকালো জাঙ্কুকের শুকনো ক্লান্ত মুখের দিকে, যে অতি সন্তর্পণে মাকে নিজের বাহুডোরে আঁকলে নিয়ে ভরসা দিচ্ছে বাবার কিছু হবে না। বাবা ছেলের ভিতরে দূরত্বের ফারাক থাকলেও দুজনেই দুই পাশ থেকে দুজনকে আড়ালে ভালোবাসে, কিন্তু দুজনের মাঝে দূরত্ব থাকায় কারোর ভালোবাসাটা কেউ উপলব্ধি করতে পারেনি। ভাবতে তে গভীরভাবে নিঃশ্বাস নিল। বাবা থাকতেও এদের বাবা ছেলের মাঝে কতটা দূরত্ব, আর যার বাবা নেই সে কতটা কাঙ্গাল থাকে বাবার মতো বটবৃক্ষের একটু ছায়াতলের আশায়। ঘণ্টাখানেক পর নামজুন জ্ঞান ফিরতেই নামজুনকে কেবিনে শিফট করে সবাইকে বলল দেখা করতে। একে একে সবাই কেবিনে যেতে সবার শেষে তে কেবিনের ভেতর যেতে নেবে তার আগেই হাত টেনে ধরল তের। তে চমকে পিছু ফিরে জাঙ্কুকের হাতের মুঠোয় নিজের হাত আবদ্ধ দেখে তে ভ্রু কুঁচকে বলে উঠল, কি সমস্যা? জাঙ্কুক তের কথার উত্তর না দিয়ে তেকে মৃদু টান দিয়ে নিজের সাথে মিশিয়ে এনে ধীর গলায় বলল, চোখ বন্ধ করো। আকস্মিক জাঙ্কুকের কাজে ধরফড়িয়ে উঠল তের বক্ষ, কম্পিত হলো চোখের পল্লব। তে এলোমেলোভাবে চোখের পল্লব ঝাপটে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কি করছেন? ছাড়ুন, চোখ বন্ধ করো বলছি। কেন? করতে বলছি করো। করবো না, ছাড়ুন আমায়। ওকে, করা লাগবে না। কথাটা বলে জাঙ্কুক থেকে ফের টান দিয়ে দুজনের মাঝে থাকা দূরত্ব এবার পুরোপুরি ঘুচে নিল। আকস্মিক জাঙ্কুকের কাজে তে চমকে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুকের পলকহীন দৃষ্টি ওতেই আবদ্ধ দেখে হঠাৎ করে হার্টবিট বেড়ে গেল। তে ধরফড়িয়ে উঠে জাঙ্কুকের দিকে দূরত্ব বজায় রাখার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু জাঙ্কুকের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে এক চিমটিও দূরত্ব বজায় করতে সক্ষম না হয়ে তে ভয়ার্ত চোখে চারপাশে অবলোকন করে বলে উঠল, প্লিজ ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? চোখ বন্ধ করো, জাস্ট 2 মিনিট সময় নেব। যত দেরি করবে তত দেরিতে ছাড়া পাবে। ততক্ষণে সবাই বাবার সাথে দেখা করে বেরিয়ে আসবে। কাউকে আমি পরোয়া করি না, সো সবাই চলে আসলেও আমার কিছু যায় আসে না। এবার তুমি কি করবে সেটা তোমার চিন্তা। জাঙ্কুকের এমন কথাই তের শঙ্কায় গটিয়ে গেল। জাঙ্কুক কেন ওকে চোখ বন্ধ করতে বলছে, খারাপ কোনো মতলব আছে কিনা ভাবতেই তের মন শঙ্কিত হলো। এমত অবস্থায় কি করবে বুঝে উঠতে পারলো না। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, এখন যদি কেউ কেবিন থেকে বেরিয়ে ওদের এই অবস্থায় দেখে তাহলে কেলেঙ্কারি বেঁচে যাবে। ভাবতেই তে আর কোনো উপায় না পেয়ে দূরে দূরে বুকে চোখ খিচে বন্ধ করে নিল। মনে মনে মিনতি করতে লাগলো জাঙ্কুক যেন উল্টাপাল্টা কিছু না করে। এইভাবে শঙ্কার মাঝে কেটে গেল অনেকটা সময়। এত সময়ের মাঝেও জাঙ্কুকের কোনো রা শব্দ না পেয়ে তে টিপ টিপ করে চোখ খুলতেই সহসা বুকের ভেতর ধক করে উঠল, কম্পিত হলো সর্বাঙ্গ। কি দেখছে লোকটা এইভাবে? কি আছে জাঙ্কুকের ওই চাহনিতে, যার শান্ত দৃষ্টি শুধু ওর মুখের উপরে আবদ্ধ, যেন বহু যুগে না দেখা তৃষ্ণা মেটাচ্ছে? কেন যেন তের মনে হলো এই দৃষ্টির মাঝে নেই কোনো খারাপ উদ্দেশ্য, আছে শুধু মুগ্ধতা। কিসের এত মুগ্ধতা? কথাটা ভাবতেই তে নড়ে চড়ে উঠল। তের নড়ে ওঠায় ঘোর কাটল জাঙ্কুকের। জাঙ্কুক শেষবারের জন্য তের স্নিগ্ধ অদলের একবার চোখ বুলিয়ে তেকে ছেড়ে দিয়ে দুজনের মাঝে দূরত্ব বজায় করে ছোট করে বলল, যাও। জাঙ্কুককে এভাবে ছেড়ে দিতে দেখে তে আর কোনো কথা না বলে দূরে দূরে বুকে কেবিনের ভিতরে চলে গেল। তে যেতেই আনমনে মৃদু হাসলো জাঙ্কুক। কিছু একটা আছে মেয়েটার মাঝে যেটা ওকে চুম্বকের মতো টানে। ওই স্নিগ্ধ আদলের দিকে একবার চোখ গেলে চোখ ফেরানো দেয়। কি আছে ওই মুখে, যে মুখটা যতই দেখুক তবুও তৃষ্ণা মেটে না। মাঝে মাঝে মন চায় মেয়েটাকে তুলে নিয়ে পুতুলের মতো করে ওর সামনে বসিয়ে রেখে মন ভরে দেখতে, এতে যদি একটু তৃষ্ণা মেটে। সময়ের সাথে সাথে রাত গভীর হলো। জাঙ্কুক সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে থাকতে চাইলেও হসপিটালে। জিন বেগম থাকতে চাইলেও জাঙ্কুক জোর করে বাড়ি পাঠানোর জন্য রাজি করালো। সবার যাওয়ার ব্যবস্থা হলে ইউনা বেগম সবার থেকে বিদায় নিবে তখনই জাঙ্কুক জেহুপের উদ্দেশ্যে বলে উঠল, আন্টিদের পৌঁছে দিয়াই। জেহুপের কথাই ইউনা বেগম বলে উঠল, না বাবা, পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই। হসপিটাল থেকে বাসা তো কাছেই, চলে যেতে পারবো। এত রাতে দুজন মেয়ে একা যাওয়া কতটা রিস্কি সেটা আশা করি আপনাকে বলে বোঝাতে হবে না। কথাটা বলে জাঙ্কুক জেহুপের উদ্দেশ্যে বলে উঠল, পৌঁছে দিয়াই, না পারলে বল আমি দিয়ে আসবো। জাঙ্কুকের কথায় জেহুপ তড়িগড়ি করে বলে উঠল,
না না ভাইয়া, আমি পৌঁছে দিয়ে আসতে পারবো, নো প্রবলেম। তুমি একটু রেস্ট করো, সব তো দখল তোমার উপর দিয়েই গিয়েছে। ওকে যা তাহলে। এই বলে সেহুন সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, চাচু তুমি সবাইকে নিয়ে বাসায় যাও, টেনশনের কিছু নেই, বাবা সুস্থ। আর কোনো সমস্যা হলে আমি আছি তো। যাও এবার সাবধানে বাসায় যাও, রাত অনেক গভীর হচ্ছে। জাকুকের কথায় সম্মতি দিয়ে একে একে সবাই সেই স্থান ত্যাগ করতে লাগলো। সবাইকে জোর করে পাঠালেও সিউজন থেকে গেল। সবার মাঝে যাওয়ার আগে ইউনা বেগম সন্তুষ্টি চোখে একবার তাকালো জাকুকের দিকে। ছেলেটার বয়স অল্প হলেও একা হাতে সবকিছু কি অবলীলায় সামলে নিচ্ছে। এত কিছুর মাঝে সবার সেফটির কথা চিন্তা করেও কাউকে একা ছাড়েনি, এমনকি তাদেরও না। ইউনা বেগমের ভাবনার মাঝে জেহুব গাড়িতে উঠতে বলতেই ইউনা বেগম দেখলো দুজন পিছে বসলে বিষয়টা খারাপ দেখায়, তাই তিনি তেকে সামনে বসতে বলে পেছনে যেয়ে বসলো। তে সামনে বসতেই জেহুব যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। এটাই তো এতক্ষণ মনে মনে চাচ্ছিল, এটাই মোক্ষম সুযোগ তের সাথে ভাব জমানোর। তাই জেহুব গাড়ি স্টার্ট দিয়ে ভাবতে লাগলো কি করে তের সাথে কথা বলা যায়, কিন্তু কোনো কিছু খুঁজে না পেয়ে জেহুব গলা খাকারি দিয়ে বলে উঠল, ইয়ঙ্গি আর আপনি কি এক বেচের? তে গভীর ভাবনার মাঝে ডুবেছিল। তখন হঠাৎ জেহুবের প্রশ্নে তের ভাবনা ছেদ করতেই নড়ে চড়ে বসে বলে উঠল, হ্যাঁ। পড়ালেখা কেমন চলছে? তে বুঝতে পারলো জেহুব ওর সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু ওর এখন মোটেও কথা বলতে ইচ্ছে করছে না। তবুও জোরপূর্বক মুখে হাসি টেনে বলে উঠল, জি আলহামদুলিল্লাহ ভালো। কথার পৃষ্ঠে তেকে শুধু কথার অ্যান্সার দিতে দেখে জেহুব বুঝলো যে তে কথা বলতে অনিচ্ছুক। তাই জেহুব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আর কিছু বলল না। মনে মনে ভাবলো কি দিন আসলো যেখানে ভদ্র সভ্য হওয়ায় অনেক মেয়েরা ওর সাথে যেচে কথা বলতে আসতো, কিন্তু কখনো কোনো মেয়েরই আড্ডায় জড়ায়নি। আর আজ কিনা একটা মেয়ের সাথে কথা বলার জন্য কত কি করছে সে। তেদের বাসায় পৌঁছে দিয়ে জেহুব তাদের থেকে বিদায় নিয়ে গাড়ি ঘোরাতেই আবার ব্যাক করতে নেবে, তখন চোখ পড়লো ইয়ঙ্গি এদিকেই আসছে। এত রাতে ইয়ঙ্গিকে রাস্তায় দেখে জেহুব ইয়ঙ্গিকে ডাক দিল। হঠাৎ জেহুবের কণ্ঠস্বর শুনে চমকে উঠল ইয়ঙ্গি। বুঝতে পারলো না ও কানে ভুল শুনেছে নাকি সত্যিই জেহুব ডাকছে। তাই ইয়ঙ্গি এদিকে ওদিক তাকাতে তাকাতে দেখতে পেল ওর সামনে গাড়ির ভেতর থেকে জেহুব নামছে। হঠাৎ এই টাইমে জেহুবকে ওদের বাসার সামনে দেখে ইয়ঙ্গি স্তব্ধ হয়ে গেল। ইয়ঙ্গির স্তব্ধতার মাঝে জেহুব ওর সামনে এসে বলে উঠল, এত রাতে রাস্তায় একা কি করছিস তুই? জেহুবের প্রশ্নে ইয়ঙ্গির পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করে বলল, একা না, সুগা ভাইয়া ছিল, খালামণির বাসা থেকে ফিরছিলাম মাত্র। জেহুব ইয়ঙ্গির পেছনে একবার চোখ বুলিয়ে বলল, কোথায় সুগা ভাই? নামজন আঙ্কেলকে দেখতে গিয়েছে, মাত্রই গেল, আমাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে। তুমি এত রাতে আমাদের এখানে? তে আর আন্টিকে ড্রপ করে দিতে এসেছি। ও আচ্ছা, আঙ্কেলের এখন কি অবস্থা? এখন অবস্থা আগের তুলনায় ভালো। আচ্ছা যা তাহলে বাসায়। এই কি, এখান থেকে চলে যাবে? বাসায় চলো, অনেক রাত হয়ে গিয়েছে, অন্য এক সময় আসবো। এই বলে গাড়িতে উঠে বসলো জেহুব। জেহুব গাড়িতে উঠতেই ইয়ঙ্গি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাসার ভেতরে ঢুকে যাবে, তখনই গাড়ির জানালা দিয়ে জেহুব মাথা বের করে বলে উঠল, শোন। জেহুবের ডাকে ইয়ঙ্গি পিছু ঘুরতেই জেহুব বলে উঠল, তোর সাথে কিছু কথা ছিল, ফ্রি আছিস কবে? আমি তো সবসময় ফ্রি আছি, যখন খুশি তখন দেখা করতে পারবো। ওকে, কাল সকালে রেডি হয়ে থাকিস, আমি নিতে আসবো। কথাটা বলে জেহুব চলে গেল। ইয়ঙ্গি টিপ টিপ বুকে তাকিয়ে রইল জেহুবের যাওয়ার দিকে। কি বলবে জেহুব ভাই? বাই এনি চান্স জেহুব ওকে কাল প্রপোজ করবে নাকি? কথাটা ভাবতেই ইয়ঙ্গির মুখে ফুটে উঠলো এক অস্কা খুশির ঝলক। তাহলে কি অবশেষে ওর অপেক্ষার অবসান ঘটতে চলেছে? ভাবতেই ইয়ঙ্গি খুশিতে লাফিয়ে উঠে এক দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল। ভোরের আলো ফুটতে সুগা জাকুকের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। কাল সারা রাত জাকুক আর সিউজনের সাথে সুগাও ছিল। ভোর হতেই ঘুমে চোখ ভেঙে আসলো, এখন একটু ঘুমানো প্রয়োজন। তাই জাকুকের থেকে বিদায় নিয়ে চললো বাসার উদ্দেশ্যে। জাকুক সুগাকে বিদায় দিয়ে নিজের কেবিনের দিকে যাওয়া ধরতেই হঠাৎ ডক্টর নাহির খান জাকুকের সামনে এসে পড়ে থতমত খেয়ে গেলে, সাথে সাথে ভরকালো। এত সকাল সকাল জাকুকে হসপিটালে তিনি মোটেও আশা করেননি। আচমকা জাকুকে দেখে তার শরীর কাঁপতে লাগলো। তিনি তাৎক্ষণিক নিজেকে স্বাভাবিক করতে জাকুকের সাথে কোনো কথা না বলে পাশ কাটিয়ে হন্তদন্ত হয়ে ছুটে চলে গেল। এত সকাল সকাল নাহিদ খানকে হসপিটালে দেখে অবাক হলো জাকুক। পরক্ষণেই ভাবলো জ্যাকসন খান হয়তো এই হসপিটালেই ভর্তি, তাই এখানে ছিল রাতে। কিন্তু সেটাতে ওর সামনে পড়ায় এভাবে ভয় পেল কেন জাকুক বুঝতে পারলো না। বিষয়টা অনেকটা এমন যে চোর যখন অতি সন্তর্পণে চুরি করে পালাতে যায়, তখন কেউ সামনে পড়লে ধরা পড়ার ভয়ে যেমন হঠাৎ ভোরকে উঠে সেই অবস্থা হলো নাহির খানের। বিষয়টা অন্য সময় হলে স্বাভাবিকভাবে নিলেও জ্যাকসন খানের করা কাজের পর থেকে স্বাভাবিকভাবে নেওয়াটা বোকামি হবে।
জ্যাকসন খানের একার পক্ষে এত সাহসে গোলানো সম্ভব না যে জিয়ন জাঙ্কুককে মারার জন্য লোক পাঠাবে। এর পিছে যে বড় কারো হাত আছে জাঙ্কুকটা আগেই আন্দাজ করেছে। ডক্টর নাহির খানকে হঠাৎ এভাবে ভয় পেতে দেখে জাঙ্কুকের মনে খটকা লাগে। বিষয়টা ঘেটে দেখতে হবে ভেবে জাঙ্কুক কেবিনে যেতেই সিউজন বলে উঠল, তুই এবার বাসায় যেয়ে একটু রেস্ট নে, আমি আছি এখানে। বাসায় যাওয়ার সময় নাই, আজ ডিউটি আছে। চাচু, তুমি এক কাজ করো, হসপিটালে সিকিউরিটি বাড়িয়ে দাও। বাবার ক্যাবিনে যেন আমার অনুমতি ছাড়া একজন নার্সও প্রবেশ করতে না পারে। কিছু হয়েছে? জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করল সিউজন। সিউজনের প্রশ্নে জাঙ্কুক কোনো বিলম্ব না করে একটু আগের ঘটনা খুলে বলতেই সিউজন বলে উঠল, ঘাপলা তো কিছু একটা আছেই। একটা প্রবাদ আছে না, অতিভক্তি চোরের লক্ষণ, সেটা হলো নাহির খানের অবস্থা। বিষয়টা ঘেটে দেখতে হবে। সারাক্ষণ হোস্টেলের ভেতরে থাকতে থাকতে জিমিন এবার বেজায় বিরক্ত, তাই আজ সকাল সকাল প্রকৃতির হাওয়া খেতে বেরিয়ে গেল হাঁটতে। এই কাকভোরের পরিবেশটা এত তার স্নিগ্ধতায় ঘেরা যে কারোর মন ফুরফুরে করার জন্য যথেষ্ট। জিমিন ফুরফুরে মনে রাস্তার পাশ ঘেঁষে প্রায় আধা ঘন্টা হাঁটলো, যার দরুন হোস্টেল থেকে অনেকটা দূরে চলে এসেছে। জিমিন ভাবলো এবার ফিরে যাওয়া দরকার, তাই আবার হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতে আচমকা একটা ইটের সাথে উষ্টা খেয়ে ধপাস করে রাস্তার মাঝে পড়ে গেল। পরের সাথে সাথে ব্যথায় মেয়েটার চোখ মুখ নীল হয়ে আসলো। জিমিন তীব্র ব্যথা নিয়ে কোনো রকম উঠতে বসতেই চোখে পড়লো পায়ের বুড়ো আঙুলের নখ অর্ধ উঠে গেছে, এখান থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। এমন রক্ত দেখে ব্যথার মাঝে জিমিনের গা শিউরে উঠল। পায়ের কাছ থেকে চোখ সরিয়ে চিনচিনে জ্বলতে থাকা দুই হাতের দিকে তাকাতেই দেখতে পেল দুই হাতের কোনোই ছিলে গিয়েছে পিচঢালা রাস্তার শক্ত পাথরের ঘেঁষায়। দুই হাঁটুতে প্রচণ্ড জ্বালাতন করছে। হুট করে কি থেকে কি হয়ে গেল ভাবতেই ব্যথায় জিমিনের চোখের পানি চলে আসলো। এই অবস্থায় নিজে নিজেই বা হোস্টেলে ফিরবে কিভাবে? এদিকে এত সকাল সকাল পুরো রাস্তা ফাঁকা, নেই কোনো রিক্সার দেখা। এমন অবস্থায় মেয়েটা কি করবে বুঝে উঠতে পারলো না। জিমিন ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দাঁত দিয়ে অধর কামড়ে ধরে ব্যথা সয়ে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো একটা রিক্সা পাওয়ার আশায়। সুগা ড্রাইভ করছিল তখন। রাস্তার পাশে চোখ যেতে জিমিনকে এমন বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সুগা দ্রুত ব্রেক কষে গাড়ি থেকে নেমে জিমিনের কাছে যেয়ে বলে উঠল, এ কি, এই অবস্থা হলো কি করে? হঠাৎ সুগাকে দেখে জিমিন চমকালেও যেন একটু ভরসা খুঁজে পেল। জিমিন সুগাকে চোখের ইশারায় নিচে পড়ে থাকা ইট দেখালো। জিমিনের ইশারা অনুসরণ করে সুগা ভ্রু কুঁচকে নিচে তাকাতেই নিচে ইট দেখে সুগা চোখ ছোট ছোট করে জিমিনের দিকে তাকিয়ে বলল, চোখ কোথায় রেখে হাঁটো? এমনি ব্যথায় জানটা বেরিয়ে যাচ্ছে। তার উপরে সুগার এমন কথায় জিমিনের চোখ মুখ কুঁচকে বলে উঠল, আপনার মাথায় রেখে হাঁটি। ছোটবেলায় কি তোমার মা বাবা তোমাকে হরলিক্স খাওয়ায়নি? যেখানে সেখানে ধাপুস ধুপুস করে পড়ো, এখন পর্যন্ত হাঁটতে শেখোনি? গাড়িতে উঠো। সুগার কথায় জিমিনের রাগ লাগলেও কিছু বলল না, কারণ এখন ওর হোস্টেল পর্যন্ত পৌঁছানো সবার আগে প্রয়োজন। তাই জিমিন কোনো কথা না বলে সামনে এক পা রাখতেই ব্যথায় কুকিয়ে উঠল সর্বাঙ্গ। জিমিনের ব্যথার্ত মুখের দিকে তাকিয়ে সুগার নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, ধরো। ব্যথায় চোখ মুখ খিচে থাকা জিমিন সুগার কথায় চোখ খুলতেই সুগার চোখের ইশারায় হাত তুলতে বলল। জিমিন বুঝলো যে ওর একাকার পক্ষে হাঁটা সম্ভব না, তাই কাঁপা কাঁপা হাতে সুগার হাতের ভাঁজে নিজের হাত রেখে গুটি গুটি কদমে গাড়ির কাছে গেল। গাড়ির কাছে এসে সুগা জিমিনের হাত ছেড়ে দিতেই জিমিন ধীরে ধীরে গাড়িতে উঠে চোখ বন্ধ করে নিল। অনুভব করলো বুকের ভেতরের কম্পন। কোনো এক অজানা কারণে সুগার হাতটা জিমিনের কাছে খুব ভরসাযোগ্য মনে হলো। কেন এই ভরসা? জিমিনের ভাবনার মাঝে সুগা জিমিনের দিকে ফার্স্ট এড বাক্স এগিয়ে দিয়ে বলল, মেডিসিন লাগিয়ে নাও, ব্যথা সেরে যাবে। সুগার কথায় জিমিন চোখ খুলে সুগার হাত থেকে বাক্স নিয়ে ভ্রু গুটিয়ে বলল, এটা কি সবসময় গাড়িতে রেখে দেন? রাখতে হয়। কথাটা বলে সুগার গাড়ি স্টার্ট করলো। সুগার কথার পৃষ্ঠে জিমিন খোঁচা মেরে বলে উঠল, ভুলেই গিয়েছিলাম, আপনাদের যে পেশা সেটাই সবসময় এটার প্রয়োজন পড়ে। জিমিনের খোঁচা মারা টের পেয়ে সুগা বলে উঠল, তোমাকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল কিন্তু তুমি না। জিমিন স্মিত হেসে বলে উঠল, উপর থেকে দেখে মানুষকে কখনো বিচার করবেন না। কখনো কখনো দেখবেন আপনার চোখের সামনে ঘুরে বেড়ানো সবচেয়ে সহজ সরল মানুষটার সরলতার আড়ালে লুকিয়ে থাকে কতটা হিংস্রতা। তা অবশ্য ঠিকই বলেছ, সহজ সরল মানুষের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি হিংস্রতা। সুগার জবাবে জিমিন স্মিত হেসে পায়ের ক্ষতস্থানে মেডিসিন লাগাতেই ব্যথায় মুখ থেকে অস্ফুট স্বরে আউচ বলে উঠল। হঠাৎ জিমিনের আর্তনাদে সুগা গাড়ি ব্রেক কষে তাকালো জিমিনের ব্যথার্ত মুখের দিকে। চিকনা পাতলা গঠনের ফর্সা মুখশ্রীতে স্পষ্ট ব্যথার ছাপ ফুটে উঠেছে। হঠাৎ করে মেয়েটার ব্যথার্ত মুখশ্রী দেখে সুগার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করলো। কেন এমন অস্থির লাগছে সুগা জানে না, শুধু জানে মেয়েটার ব্যথা কমিয়ে দিতে পারলে এই অস্থির চিত্তে বুক শান্ত হবে। সুগার ভাবনার মাঝে জিমিনের পায়ের ব্যথা একটু কমে আসতেই হাতের কোনোই
ছিলে যাওয়ার স্থানে মেডিসিন লাগাতে যাবে, তখন দেখলো নিজেরটা নিজে লাগাতে সক্ষম হচ্ছে না। কয়েকবার চেষ্টা করলেও সক্ষম না হয়ে ভাবলো হোটেলে গিয়ে রুমমেটের সাহায্য নেবে। এই ভেবে মেডিসিন রেখে দিতে যাবে, তখনই সুগা বলে উঠলো, আমি লাগিয়ে দিব? না না না, লাগবে না, পরে লাগিয়ে নেব আমি। ততক্ষণে ব্যথা বাড়বে, দাও আমি লাগিয়ে দিচ্ছি, টেনশন নেই, টাচ করবো না। কথাটা বলে সুগা নিজেই তুলুর ভেতরে মেডিসিন লাগিয়ে জিমিনের হাত এগোতে ইশারা করতেই জিমিন আর বাধা না দিয়ে হাত এগিয়ে দিতে সুগা আস্তে করে তুলোটা কনুইতে লাগাতেই তখনের মতো আবারও জিমিন চোখ খিচে বন্ধ করে মুখ থেকে অস্ফুট সরে ও শব্দ করে উঠল। জিমিনের আর্তনাদে সুগা চোখ তুলে একবার জিমিনের ভয়ার্ত মুখটা অবলোকন করে হাতের কাছে মুখ নিয়ে আস্তে করে ফু দিতে লাগলো। হঠাৎ হাতে ফু অনুভব করতে জিমিন পিট পিট করে চোখ খুলে সুগার দিকে তাকাতেই থমকালো। যে অতি সন্তর্পণে হাতে মেডিসিন লাগিয়ে দেওয়ার সাথে সাথে আলতো করে ফু দিয়ে যাচ্ছে। জিমিন ব্যথা বলে নিষ্পলক সেই মুখশ্রীর দিকে তাকিয়ে কেমন একটা ঘোরের মাঝে আটকে গেল। ঘোর কাটলো সুগার কথাই। হয়ে গিয়েছে, ব্যথা করছে এখনো? জিমিন দ্রুত নিজেকে সামলে দুদিকে মাথা নাড়িয়ে না বলতেই সুগা গাড়ি স্টার্ট করতে করতে বলল, বাসা কোথায়? সিলেটে। জিমিনের উত্তরে সুগা চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকালো। বুঝে উঠতে পারলো না মেয়েটা কি বলছে। এখন কেউ এই মেয়েকে সিলেট নিয়ে যাবে? সুগাকে এমন চোখ বড় বড় করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিমিন বুঝলো যে ও উল্টোপাল্টা বলে ফেলেছে। তাই তড়িঘড়ি করে হোস্টেলের ঠিকানা দিয়ে বলল, আমার জন্মস্থান সিলেটে, ঢাবিতে চান্স পাওয়া ফ্যামিলি রেখে পাড়ি জমিয়েছে এখানে, তাই সবসময় সিলেটের কথাই মুখে এসে পড়ে। জিমিনের এবারের কথাই সুগা বলে উঠল, এখন পর্যন্ত ঠিক মতো হাঁটতেই জানো না, আর ফ্যামিলি ছেড়ে ঢাবিতে এসেছো পড়ালেখা করতে? জিমিন চোখ মুখ কুচকে বলে উঠল, আপনি কিন্তু এবার বেশি বলছেন, তখন ইট খেয়াল করিনি তাই পড়ে গিয়েছি। হ্যাঁ, চোখ কপালে রেখে হাঁটলে তো পড়বেই। সুগার এমন কথায় জিমিন চোখ মুখ আরো কুচকে ফেললো, কিন্তু আর প্রত্যুত্তর করলো না। তর্কে তর্ক বাড়ে, তাই এখানেই চুপ হয়ে গেল সে। তো হ্যাঁ আমি পাখিগণ, আজকে ঈদের আগের দিন তোমরা জানাই ঈদ মুবারক। কথা হইতাছে গিয়া বৃষ্টি হইতাছে সকাল থেকে, এই বৃষ্টির মধ্যে বয়স দিতাছি। বয়স যদি বেড়ো হাহুনা যায় আমার কিছু করার নাই, তাহলে চলো শুরু করা যাক। মেঘাচ্ছন্ন আকাশ কিছুক্ষণ পর পর গিরিম গিরিম করে শব্দ তুলছে, যেন মেঘগুলো সবাইকে বৃষ্টি আসার আগামী বার্তা দিচ্ছে। তীব্র গরমে মাঠঘাট শুকিয়ে খা খা হয়ে আছে। তীব্র গরমে পড়তে পড়তে যেন প্রতিটি মানবের হৃদয়ও পুড়ে গিয়েছে। তাই তো বৃষ্টি আসার আগামী বার্তা পেয়ে সবার মন সতেজ হয়ে উঠেছে। মুহূর্তের মাঝে উষ্ণ পরিবেশটা ধীরে ধীরে শীতলতা ধারণ করেছে। মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকে মৃদু হাওয়া বইছে। যেই হাওয়ার টোপে গালে হাত দিয়ে বসে থাকা তেয়ের পিঠ জুড়ে আছড়ে পড়ে থাকা চুলগুলো মৃদু উড়ছে। ভার্সিটিতে এসে জিমিনকে না পেয়ে তে ফোন করতে লাগলো জিমিনকে, কিন্তু জিমিন ফোন রিসিভ না করায় গাছের নিচে গালে হাত দিয়ে বসে রইল তে। আজ ইয়ংকেও আসবে না, এদিকে জিমিনও ফোন ধরছে না। ওদের দুজনকে সারা ভার্সিটিতে আসলে নিজেকে এটিম এটিম লাগে। তে ভাবলো আজ আর ক্লাস করবে না, তাই বসা থেকে উঠে দাঁড়াতেই ফোন বেজে উঠলো। তে ফোনের দিকে তাকিয়ে দেখলো জিমিনের ফোন। তারপর ফোনটা রিসিভ করতেই জিমিনের কথা শুনে বিচলিত হয়ে বলল তে, আমি এখনই আসছি। কথাটা বলে তে ব্যস্ত পায়ে ভার্সিটি থেকে বের হতে হতে ইয়োনা বেগমকে ফোন করে জানালো ও জিমিনদের কাছে যাচ্ছে, বিকেলে বাসায় ফিরবে। তে চপল পায়ে জিমিনদের হোস্টেলে পৌঁছে কলিং বেল চাপতেই জিমিন ক্লান্ত শরীরে এসে দরজা খুলতেই তে হুমড়ি খেয়ে বাসার ভিতর ঢুকে জিমিনকে পর্যবেক্ষণ করে বলে উঠল, এভাবে পড়লি কি করে? জিমিন দরজা লাগাতে লাগাতে বলল, এখন কি তোকে আবার পড়ে দেখাবো যে কিভাবে পড়েছি? জিমিনের এহেন কথায় জবাবে তে দাঁত কিরমির করে বলে উঠল, এক থাপ্পড় খাবি উল্টাপাল্টা কথা বকলে। চোখ কোথায় রেখে হাঁটিস? এখনো হাঁটতে পারোস না? আবার ঢং করে ফ্যামিলি ছেড়ে একা একা পড়তে এসেছিস সেখানে। এসছিস ভালো কথা, এত করে বললাম আমাদের সাথে আমাদের বাসায় ওঠ, তা না, ওনার হোস্টেলের ওঠার শখ। আম্মু আর আমি ছাড়া কে আছে আমাদের বাসায় যে তোর এত সমস্যা আমাদের সাথে থাকতে? তের এমন হুমকি দামকি দিয়ে জিমিন চোখ ছোট ছোট করে বলল, তুই কি আমার সেবা করতে এসেছিস নাকি আমার সাথে ঝগড়া মারামারি করতে এসেছিস? জিমিনের এবারে কথায় কিছুটা নরম হয়ে এসে বলল, ব্যথা করছে বেশি, ডক্টরের কাছে যাবি? দুলাভাই ডক্টর থাকতে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি? শুধু জিয়ন জাঙ্কুককে না, মানে জাঙ্কুক দুলাভাইকে একবার ফোন কর, দেখবি তোর কোলে উড়ে এসে পড়বে। এবার কিন্তু মার খাবি হাঁসের বাচ্চা, আজে বাজে কথা বললে। আজে বাজে না দোস্ত, পাক্কা সত্যি কথা। হাঁসের বাচ্চা আরেকটা আজগুবি কথা বললে তোর খবর আছে, দাঁত কটমট করে বলে উঠল তে। তের মুখের এক্সপ্লেইন দেখে জিমিন ফিক করে হেসে দিয়ে বলল, মজা করছিলাম, রুমে চল। এই বলে তেকে নিয়ে রুমে যেয়ে জিমিন কিছু একটা বলার জন্য হাঁসফাঁস করতে লাগলো। জিমিনের হাঁসফাঁস খেয়াল করে তে প্রশ্ন করলো, কিছু বলবি? তের প্রশ্নে জিমিন এবার তের সামনে যেয়ে বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, আচ্ছা তে, মিনসুগাকে তোর কেমন লাগে?
জিমিনের এমন প্রশ্নে তে চোখ ছোট ছোট করে জিমিনের দিকে তাকিয়ে বলে উঠল, হঠাৎ সুগা ভাইয়ের কথা বলছিস কেন? প্রশ্ন না করে আগে আমার কথার আনসার দে। ভালোই লাগে। কেন? জিমিন এবার লজ্জায় মাথা নুয়ে আমতামতা করে বলে উঠল, দোস্ত আমি ফেঁসে গেছি। মানে? মানে আমার মিন সুগার সামনে আসলেই মনের ভেতর অন্যরকম কিছু একটা অনুভব করি। তাকে দেখলে হৃদস্পন্দন বেড়ে যায়, হাত পা অস্বাভাবিকভাবে কম্পিত হয়, মনের ভেতর ভালো লাগা অনুভব করি। জিমিনের কথায় দিয়ে চোখ বড় বড় করে বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস ক্লিয়ার করে বলতো? জিমিন এবার লজ্জামাখা মুখে বলে উঠল, দোস্ত আমার মনে হয় আমি তার প্রেমে পড়েছি। তে চোখ কপালে উঠে বলে উঠল, প্রেমে পড়ার জন্য কি দুনিয়াতে আর ছেলে পাস নাই? ইচ্ছে করে পড়েছি নাকি? তার সাথে ইয়ংয়ের বার্থডেতে ধাক্কা খাওয়ার সাথে সাথে ধপাস করে তার প্রেমেও পড়ে গেছি। এতদিন বিষয়টা না বুঝলেও আজ সকালে তার সাথে দেখা হওয়ার পর বিষয়টা গভীরভাবে অনুভব করেছি। কথাগুলো বলে জিমিন সকালের ঘটনা থেকে খুলে বলল। সব শুনে তে হতাশ হয়ে বলে উঠল, তাদের পেশা কতটা রিস্কি তা জেনেও তুই কিভাবে কি করলি বুঝলাম না। হুট করে হয়ে গিয়েছে, আমি কি করব? ঠোঁট উল্টে বলে উঠল জিমিন। বুঝলাম, হয়েছে, এখন ঢং করা লাগবে না। সুগা ভাইকে এতদিনে যতটুকু চিনলাম তাতে তাকে খুব একটা খারাপ মনে হয়নি। তবে সুগা ভাইয়ের যদি তোর প্রতি কোনো অনুভূতি না জন্মায় তাহলে কি করবি? জিমিনের লজ্জায় মাখা মুখটা নেমে এলো এবার কালো ছায়া। আসলেই তো এই জিনিসটা ভাবা হয়নি। হতেও তো পারে ওর প্রতি সুগার ইন্টারেস্ট নাও থাকতে পারে। কথাটা ভাবতে বুকের ভেতর চিনচিন করে উঠল। জিমিনের আদার মুখশ্রীর দিকে তাকিয়ে তে বলে উঠল, প্যারা নিস না, চিল। ইয়ংয়ের কাছে শুনেছিলাম সুগা ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই, তাই তোর এখনো সুযোগ আছে, আর বাকিটা ভাগ্যের উপরে। তের কথায় জিমিনের আদার মুখে ফুটে উঠল এক টুকরো হাসির ঝলক। ভাগ্য সহায় হলে সুগা ওর হবে ভাবতেই জিমিন খুশি মনে তের সাথে গল্প জুড়ে দিল। সামনাসামনি দুটো চেয়ারে একটা রেস্টুরেন্টে বসে আছে ইয়ঙ্গি আর জিহোক। উত্তেজনায় ইয়ঙ্গির হাত পা মৃদু কাঁপছে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি বইছে, যেন বৃষ্টির মতো ইয়ঙ্গির মনেও বইছে এক পশলা খুশির ঝলক। জিহোক যদি সত্যি আজ তাকে প্রপোজ করে তাহলে সে খুশিতে পাগলই হয়ে যাবে। ভাবতেই ইয়ঙ্গির শরীরে কম্পন ধীরে ধীরে বাড়তে লাগলো। ইয়ঙ্গিকে এমন কাঁপতে দেখে জিহোক বলে উঠল, কোনো সমস্যা? কাঁপছিস কেন? ইয়ঙ্গি চমকে তুতলিয়ে বলে উঠল, কই না না তো। তুমি কি বলবে বলো? বলছি, আগে বল কি খাবি? পরে খাবো, আগে তুমি বলো না কি বলবে। আচ্ছা শোন, তবে তোর কাছে কিছু ইনফরমেশন জানার ছিল। তের কি বয়ফ্রেন্ড আছে? জিহোপের মুখে কাঙ্ক্ষিত কথাটা না শুনে তের কথা শুনে হুট করে ইয়ঙ্গির বুকের ভিতর ধক করে উঠল। পরক্ষণে ভাবলো জাঙ্কুক ভাই তো তেকে পছন্দ করে, তাহলে হয়তো ভাইয়ের জন্য খটকালি করতে এসেছে। কথাটা ভেবে ইয়ঙ্গি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, না বয়ফ্রেন্ড নেই। কেন বলো তো? ইয়ঙ্গির এবারের প্রশ্নে জিহোপ আমতামতা করতে লাগলো। তা দেখে ইয়ঙ্গি ভ্রু গুটিয়ে বলল, কিছু বলবে? জিহোপ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বড় করে নিঃশ্বাস টানলো। তারপর ইয়ঙ্গির দিকে চেয়ে বলতে লাগলো, তোর বার্থডে পার্টিতে সেদিন প্রথম দেখি তেকে নীল শাড়ি পরিহিত মেয়েটাকে আকাশ থেকে নেমে আসা পরীর চেয়েও কোনো অংশে কম লাগছিল না। হুট করে মেয়েটাকে দেখে থমকে যায় হার্টবিট। প্রথমে ভেবেছিলাম হয়তো মেয়েটা অত্যাধিক সুন্দরীর অধিকারী, তাই ভালো লেগেছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি মেয়েটার প্রতি শুধু ভালো লাগা না, ভালোবাসাও জন্মে গিয়েছে। সবই তো জানলি, আমি মেয়েদের সাথে খুব একটা মিশিনি, তাই বুঝতে পারছি না বিষয়টা থেকে কি করে জানাবো। তাই এই ব্যাপার নিয়ে তোর থেকে কিছু পরামর্শ নিতে এসেছি। জিহোপ এত কথা বলে গেল, ইয়ঙ্গির কান অব্দি কোনো কথাই পৌঁছালো না। শুধু কানের কাছে মেঘের গর্জনের মতো বারবার বেজে উঠতেছে, ভালোবাসা জন্ম নিয়েছে। এতক্ষণ একরাশ উত্তেজনায় কাঁপতে থাকা শরীর এবার যেন তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়ে চমকার দিয়ে কেঁপে উঠছে পুরো শরীর। চক্কর কেটে উঠলো মাথা, আটকে গেল দম। মনে হচ্ছে কেউ টেনে হিঁচড়ে নিয়েছে হৃদয়টা। চোখের সামনে সবকিছু হয়ে আসলো ঝাপসা। ইয়ঙ্গি বার কয়েক কাঁপা কাঁপা পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। এই ইয়ঙ্গি, এমন করছিস কেন? শরীর খারাপ লাগছে? জিহোপের কথা কর্ণগোচর হতেই ইয়ঙ্গি টলমল আঁখি তুলে একবার জিহোপকে অবলোকন করে বসা থেকে উঠে কোনো রকম বলে উঠল, আমার শরীর খুব খারাপ লাগছে, পরে কথা বলবো তোমার সাথে। এই বলে ইয়ঙ্গি এক ছুটে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেই বৃষ্টির ভেতরে রাস্তায় নামতে যাবে তার আগে জিহোপ ইয়ঙ্গির হাত ধরে ধমকে বলে উঠল, মাথা কি নষ্ট হয়ে গেছে? শরীর খারাপ লাগছে আবার বৃষ্টিতে নামছিস, কি সমস্যা? গাড়িতে ওঠ। ইয়ঙ্গি জিহোপের ধরে রাখা হাতের দিকে তাকালো, যেন মনে হলো কেউ ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে ওকে। ইয়ঙ্গি জিহোপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমি একা যেতে পারবো। হ্যাঁ, একা কত যেতে পারবেন তা তো দেখতেই পারছি। এই বলে জিহোপ ইয়ঙ্গিকে টেনে গাড়িতে উঠিয়ে নিজেও উঠে বসে স্টার্ট করলো। হঠাৎ করে মেয়েটার কি হলো? এমন বিহেভ কেন করছে এই মেয়েটা? বুঝে উঠতে পারলো না জিহোপ।
ইয়ঙ্গি জানালার বাইরের দিকে তাকিয়ে অতর কামড়ে ধরে বারবার নিজের কান্না আটকাতে চাইলো, কিন্তু অবাধ্য চোখজোড়া আজ বাদ মানতে চাইল না। কান্নাগুলো দলা পাকিয়ে উপচে পড়তে চাইছে বারবার। ইয়ঙ্গি অনেক কষ্টে জিহুপের সামনে নিজেকে সামলে রাখলেও বাসার সামনে এসে গাড়ি থামতেই কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভেতর ঢুকে গেল। লিফটে উঠে বাসায় না যেয়ে চলে গেল ছাদে। ছাদে পৌঁছাতেই ডুকরে কেঁদে উঠল ইয়ঙ্গি। বৃষ্টির সাথে বিলিয়ে দিল দু চোখের অশ্রু। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কোমল হৃদয়খানি। এদিকে ইয়ঙ্গিকে এমন ছুটে যেতে দেখে জেহুপও গাড়ি থেকে নেমে ইয়ঙ্গির পিছু যেতে নেবে, তার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। জেহুপ দেখলো লিফট 6 ফ্লোরে না গিয়ে বরং 9 ফ্লোরে মানে ছাদে যাচ্ছে। বিষয়টা দেখে জেহুপ বুঝলো না যে ইয়ঙ্গি তো শরীর খারাপ করেছে, তাহলে বাসায় না গিয়ে ছাদে কেন গেল। জেহুপ অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো লিফট নিচে নামার। লিফট নিচে নামতেই জেহুপ দৌড়ি করে লিফটে উঠে চলে গেল ছাদে। ছাদে পা দিতে স্তব্ধ হয়ে গেল জেহুপ। পা জোড়া থমকে গেল। জেহুপ ইয়ঙ্গির কান্নারত মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে ইয়ঙ্গির কাছে এগিয়ে গেল। হঠাৎ জেহুপকে ছাদে দেখে ইয়ঙ্গি নিজেকে আর সামলাতে না পেরে আচমকা জেহুপকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। ভেঙে পড়ে বলতে লাগলো, কেন কেন আমাকে ভালোবাসলে না জেহুপ ভাই? আমি কালো বলে? কালো মানুষের ভালোবাসা পূর্ণতা না পেলে কেন তোমার প্রতি আমার অনুভূতি জন্মালো? কেন কেন আমি পারলাম না নিজেকে গুটিয়ে নিতে? একটা বছর ধরে সবার আড়ালে তোমায় ভালোবেসে একা পড়েছি, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে জেহুপ ভাই, আমার নিঃশ্বাস আটকে আসছে। ইয়ঙ্গির আহাজারিতে স্তব্ধ হয়ে গেল জেহুপ। ইয়ঙ্গি ওকে ভালোবাসে, তাও 1 বছর আগে থেকে? ভাবতেই জেহুপের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। 1 বছর ধরে মেয়েটা ওকে হৃদয় নিংড়ে ভালোবেসে গিয়েছে, আর ও টেরও পায়নি। জেহুপের ভাবনার মাঝে খেয়াল করলো ইয়ঙ্গি ওর শরীরে পুরো ভার ছেড়ে দিয়েছে। জেহুপ দ্রুত ইয়ঙ্গিকে আগলে নিয়ে গালে মৃদু চাপড় দিয়ে ইয়ঙ্গিকে ডাকতে লাগলো, কিন্তু ইয়ঙ্গির কোনো রেসপন্স না পেয়ে জেহুপের বুকের ভিতর মোচড় মেরে উঠল। জেহুপ সেখানে আর এক মুহূর্ত না থেকে ইয়ঙ্গিকে কোলে তুলে নিল। পরন্ত বিকেলে বৃষ্টি থামতেই তে জিমিনি থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলো। বের হয়ে রাস্তার সামনে এসে দেখলো একটা রিক্সাও নেই। একটু বৃষ্টি নামলেই সব রিক্সা উধাও হয়ে যায়। সেখানে আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে, একটু আগেই থামলো বৃষ্টি, তাই এখন রিক্সা পাওয়াটা আসলেই দুষ্কর একটা ব্যাপার। রিক্সা না পেয়ে তে হাঁটা দিল। ভাবলো হাঁটতে হাঁটতে সামনে রিক্সা পেলে সেটাই উঠে যাবে। এমনি বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন এখানে দাঁড়িয়ে থাকলে আরও দেরি হয়ে যাবে, তাই সামনে হাঁটা ধরলো। কিছুক্ষণ হাঁটার পর হুট করেই তের মনে হলো ওকে কেউ ফলো করছে। তে চট করে পিছু ঘুরতে দেখলেও কেউ নেই। তে ভ্রম ভেবে ঘুরে আবার হাঁটা দিল। না, এবারও মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। তে ফের পিছু ঘুরলো। এবারও চোখে কিছু পড়লো না। তে সতর্ক নেত্রে চারপাশে চোখ বোলালো, কিন্তু চোখে কিছু না পড়লেও তের দুরন্তর মস্তিষ্ক বুঝতে পারলো কেউ আছে ওর আশেপাশে। এমত অবস্থায় তে কী করবে বুঝে উঠতে পারলো না। খারাপ কিছু ঘটার আশঙ্কায় হঠাৎ করে তের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। ফের শঙ্কিত লোচনে চারপাশে চাইল তে। ভীত হলো মন। শঙ্কিত মস্তিষ্ক জানান দিচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। তে কী করবে ভেবে না পেয়ে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে উঠতেই পেলে চমকে উঠল তে। চারদিক অন্ধকার হয়ে আসছে ক্রমশ। তে শেষবারের মতো আশপাশ একবার চোখ বুলিয়ে সামনে পা বাড়াতে যাবে, তখনই কোথা থেকে রকেট গতিতে একটা গাড়ি ছুটে এসে তের পাশে থামতেই তে কিছু বুঝে ওঠার আগেই আগন্তুক গাড়ি থেকে নেমে এক ঝটকায় এদিকে টান দিয়ে দূরে সরিয়ে নিল। সাথে সাথে সেই স্থান দিয়ে ঝড়ের ব্যাগে ছুটে গেল একটা বুলেট, যেটা রাস্তার পাশ ঘেঁষে একটা ছোট গাছটায় লাগতেই 2 ভাগ হয়ে গেল গাছটা। হঠাৎ ঘটে যাওয়া এমন ঘটনায় থমকে গেল তে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই বুলেটটার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত ও ভাবতেই তের পুরো শরীর কাটা দিয়ে উঠল। হসপিটালে জাগুক যখন রোগী দেখতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ একটা আননোন নাম্বার থেকে একটা ভিডিও আসে। জাগুক ভিডিওটা ওপেন করতে বুকের ভিতরে ঢক করে ওঠে। তে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতেছে, আর ওর পিছে কেউ একজন গান নিয়ে ওকে ফলো করতেছে। ভিডিওটা দেখে জাগুক তরহরিয়ে একচুটে হসপিটালের সব কাজ ফেলে রেখে গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে কাইকে ফোন করে ও কোথায় জানার জন্য। কাই ফোন রিসিভ করে জানায় সে বাসায় আছে। সেটা শুনে জাগুক কাইকে হুঙ্কার ছেড়ে শাসায়। জাগুকে হঠাৎ এমন রেগে যেতে দেখে কাই কাঁপা কাঁপা স্বরে জানান দেয় তে আজ ক্লাস না করে জিমিনদের হোস্টেলে যায়। ততক্ষণে বৃষ্টি নামা শুরু হয়ে যায়, তবুও ও দুপুর পর্যন্ত হোস্টেলের কাছেই অপেক্ষা করেছিল। কিন্তু তে না আসায় ভাবলো আজ হয়তো জিমিনের সাথে থাকবে, তাই ও বাসায় চলে গেছে। সুগার কথা শুনে জাগুক আরও রেগে গিয়ে সুগাকে ধমকের উপর ধমক দিয়ে ফোন কেটে দিল। তারপর গাড়ি ফুল স্পিডে চালিয়ে হোস্টেলের কাছাকাছি পৌঁছাতেই তেকে দাঁড়িয়ে থাকতে দেখলো, আর তে থেকে অনেকটা দূরে কেউ একজন
ওর উপরে বন্দুক তাক করে আছে। তা দেখে জাঙ্কুকের বুক হঠাৎ করে কেঁপে ওঠে। জাঙ্কুক ঝড়ের বেগে দেখে সেখান থেকে সরিয়ে নিতে পেরে যেন তার জীবন ফিরে পেল। আর একটা সেকেন্ডও দেরি হলে কি হয়ে যেত ভাবতেই জাঙ্কুক বিচলিত হয়ে তের দুই গালে হাত রেখে বলে উঠল, ঠিক আছো তুমি? লেগেছে কোথাও? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ কানে যেতেই তে গাছের থেকে চোখ সরে জাঙ্কুকের দিকে তাকাতেই চোখ আটকালো জাঙ্কুকের চিন্তিত মুখশ্রীর দিকে। এলোমেলো চুল, গায়ে এখনো সাদা অ্যাপ্রন, দেখে মনে হচ্ছে হসপিটাল থেকে ছুটে এসেছে। তে নীরবে জাঙ্কুককে অবলোকন করে তাচ্ছিল হেসে গাল থেকে জাঙ্কুকের হাত সরাতে সরাতে বলে উঠল, এত টেনশনের কিছু নেই, মরিনি আমি, এখনো বেঁচে আছি। তের এমন তাচ্ছিলের কথায় জাঙ্কুকের চিন্তিত মুখ এবার শক্ত হয়ে আসলো। জাঙ্কুক রাগে তের দুই বাহু চেপে ধরে তেকে ঝাঁকিয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠল, কোন সাহসে এই টাইমে একা বেরিয়েছ? জাঙ্কুকের এমন হুঙ্কারে তে আজ ভয় লাগলো না, বরং ফের তাচ্ছিল হেসে শুধালো, আপনার মতো বড় লোক আমি না যে সবসময় নিজেকে সেফ রাখার জন্য গার্ডদের ছায়া তলে থাকবো। তের কথায় জাঙ্কুক রাগে থেকে ছেড়ে দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে গার্ডদের ছায়া তলে থাকার ব্যবস্থা করছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে খপ করে তের হাত ধরে গাড়িতে উঠিয়ে নিজের অপোজিট পাশে বসে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে আধা ঘন্টার রাস্তা 10 মিনিটে পার করে সুগাদের বাসার সামনে গাড়ি থামিয়ে বাজখাই গলায় বলে উঠল, নাম। জাঙ্কুকের এমন রাগ তুই তুকারি কোনো কিছুতেই তের উপরে কোনো প্রভাব ফেলল না। ও তো ব্যস্ত নিজের জীবনের সমীকরণ মেলাতে। হুট করে জীবনটা এলোমেলো হয়ে গেছে। পাখির মতো উড়ে বেড়াতে যাওয়া মেয়েটার আজ 24 ঘন্টা গার্ডদের ছায়া তলে থাকতে হচ্ছে। এক সেকেন্ডের জন্য গার্ডদের আড়াল হলে সেখানেই ঘটবে জীবনের সমাপ্তি। এমন বন্দি জীবন তো ও চায়নি, তাহলে কেন হুট করে ওর জীবনটা এলোমেলো হয়ে গেল? আজ হয়তো ভাগ্য সহায় ছিল দেখে জীবনটা ভিক্ষা পেয়েছে, সামনে কি হবে? ওর কিছু হলে ওর মায়ের কি হবে? এই পৃথিবীতে ওর যেমন ওর মা ছাড়া কেউ নেই, ঠিক তেমনি ওর মারও ও ছাড়া কেউ নেই। জীবনে এত বড় আঘাত পেয়ে শুধুমাত্র ওকে আঁকড়ে ধরে ওর মা বেঁচে আছে, সেখানে ওর কিছু হলে তার কি হবে? ঢাকা শহরে ফের পা দিয়েছিল কত শত স্বপ্ন বনে, তাহলে কি সব স্বপ্নের এখানেই পরিসমাপ্তি ঘটে যাবে? কথাগুলো ভেবেই তেই নীরবে জাঙ্কুকের গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেল। একবার ফিরেও তাকালো না, একজোড়া অস্থিরতায় ঘেরা চোখ ওতে আবদ্ধ। তে যেতে জাঙ্কুক সিটের সাথে গা এলিয়ে চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে তপ্ত শ্বাস ফেললো। তখন টুম করে ফোনে একটা মেসেজ আসলো। জাঙ্কুক ফোন হাতে নিতেই দেখলো হোয়াটসঅ্যাপে সেই নাম্বার থেকে আবার মেসেজ এসেছে। জাঙ্কুক সেই মেসেজটা ওপেন করতেই জলজল করে উঠলো, আজ তো শুধু ট্রেইলার দেখালাম, নেক্সট টার্গেট সরাসরি বুকে লাগবে। মেসেজটা দেখে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে গেল। জাঙ্কুক সাথে সাথে ওই নাম্বারে ফোন করতেই নাম্বার বন্ধ পেয়ে রাগে কেঁপে উঠলো পুরো শরীর। জাঙ্কুক আগুন চোখে নাম্বারটার দিকে তাকিয়ে মেসেজ করলো, বস্টার্ড, সাহস থাকলে আড়ালে বসে কাপুরুষের মতো আঘাত না করে সামনে আয়, দেখি তোর হিম্মত কতটুকু। নেক্সট টার্গেট বুকে লাগাবি তো দূরের কথা, ওর গায়ে একটা ফুলের টুকাও লাগলে তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো শোরের বাচ্চা। মেসেজটা করে জাঙ্কুক হনহনিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ক্লাবে চলে গেল। সাথে সুগাকে ফোন করে জানান দিল সবাইকে নিয়ে 5 মিনিটের ভেতর ক্লাবে আসতে। তে শুকনো মুখে কলিং বেল চাপতে সাথে সাথে ইউনা বেগম দরজা খুলে দিল, যেন এতক্ষণই ওর অপেক্ষা করছিল। তে বাসায় ঢুকতেই আচমকা ইউনা বেগম রেগে তের উদ্দেশ্যে বলে উঠল, এত দেরি কেন হয়েছে তোর? সবসময় যা খুশি মন চাই তাই করতে দিয়েছি, এই বলে সব কিছুর লিমিট ক্রস করে ফেলবি? বিকেলে আসার কথা ছিল, তাহলে রাত কেন হয়েছে? এই শহর সম্পর্কে কতটুকু জানিস তুই? হ্যাঁ, আজকের পর থেকে ভার্সিটির বাইরে এক পাও রাখলে পড়ালেখা সব বন্ধ করে দিয়ে বাসায় বন্দি করে রাখবো। তোকে স্বাধীনতা দিয়েছে বলে পাখির মতো উঠতে বলিনি। সেই উড়ার সাধ্য তোর নেই। যাদের মাথার উপরে বাবা নামক বটবৃক্ষ নেই তাদের এত উড়ে বেড়ানোর শখ মাটি চাপা দিয়ে দিতে হয়। কিন্তু আমি তোর কোনো স্বপ্নই অপূর্ণ রাখিনি, সবসময় যেটা চেয়েছিস সেটা পেয়েছিস। জীবনে অনেক স্বাধীনভাবে কাটিয়েছিস, এবার থেকে আমি যেভাবে বলবো এর বাইরে এক পাও যেন না চলে। কথাগুলো বলে ইউনা বেগম হনহনিয়ে সেখান থেকে চলে গেল। ইউনা বেগমের প্রতিটি কথায় তেই স্তব্ধ হয়ে গেল। ওর মা তো এত সহজে রাগে না, আর রাগলেও কখনো এসব বলে না, তাহলে আজ কি হলো? কোনোভাবে কি আজ ওর উপর অ্যাটাক হতে যাচ্ছিল সেটা জেনে গেছে, কিন্তু ওর মা কিভাবে সেটা জানবে ভেবে পেল না তে। পরক্ষণে ভাবলো হয়তো অন্য কোনো কারণে রেগে আছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তের ভাবাক্রান্ত মন আরও বেশি ক্ষুণ্ণ হলো মায়ের কথাগুলো ভেবে। এবার ও কি করবে, কিভাবে বের হবে এই কঠিন জীবন থেকে? ভাবতেই তে তপ্ত নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো, সেই সাথে বাড়তে লাগলো তের চিন্তা। কি করবে ও, কিভাবে মুক্তি মিলবে এই বন্দি জীবন থেকে? আবার কবে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারবে? আদৌ কি সেই সুযোগটা কখনো আসবে? তে দীর্ঘ নিঃশ্বাস টেনে ব্যালকনির চেয়ার ছেড়ে রুমে গিয়ে শরীরটা এলিয়ে দিল বেডে, আলতো করে চোখ বুঝে নিল। পরক্ষণে চোখের সামনে ভেসে উঠল জাঙ্কুকের এলোমেলো অস্থির চিত্তের মুখশ্রীটা, যে অস্থির হয়ে শক্তপোক্ত হাত দুটো আলতো করে ওর কোমল গালে রেখে বলেছিল,
ঠিক আছো তুমি? জাঙ্কুকের অস্থির চিত্তে বলা কথার সাথে তে শুনেছিল জাঙ্কুকের বুকের ধুকপুকানি, যেন বুক জুড়ে বাঁচতে থাকা প্রতিটি হার্টবিট থেকে জানান দিচ্ছিল ওর কিছু হলে এই হার্টবিটটাও চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। তে চট করে চোখ খুলে ফেললো, তাকালো সিলিং ফ্যানের দিকে যেটা ধীর গতিতে ঘুরছে। তে একখানে চেয়ে রইল সেই ঘূর্ণয়মান ফ্যানের দিকে। মস্তিষ্কে শুধু একটা প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে, কি করব আমি? মস্তিষ্কে এই প্রশ্ন ঘুরে বেড়ালেও মিলল না তার কোনো উত্তর। তে ফের দীর্ঘ নিঃশ্বাস টেনে কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বুজে নিল। আপাতত আর ভাবতে পারছে না, ভাবতে চাইছেও না। এখন ওর ঘুম প্রয়োজন। একটা সময় ঘুমিয়েও পড়লো। ঘুম ভাঙল ফজরের আজানের ধ্বনি কানে যেতে। ঘুম কাতরে মেয়েটা আজ না ঘুমিয়ে উঠে উঁচু করে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে মায়ের রুমের দিকে পা বাড়ালো। মায়ের রুমে এসে তের চোখ পড়লো ইউনা বেগমকে উদাস ভঙ্গিতে জানালার কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে। তের বুকের ভেতরটা প্রচুর দিয়ে উঠল। কি হয়েছে ওর মায়ের? যে মা হাজারো বকাঝকা করলেও না খেয়ে কখনো ঘুমাতে দেয় না, আর সেই মা কিনা ওকে রাতে একটা বারের জন্য খেতে ডাকেনি। হুট করে কি হলো ওর মায়ের? ভাবতে তে আলতো করে ইউনা বেগমের কাঁধে হাত রাখতে হঠাৎ চমকে উঠল ইউনা বেগম। কোনো একটা বিষয় নিয়ে গভীর ভাবনায় মগ্ন ছিল, যার জন্য মেয়ের কখন রুমে এলো টেরও পেল না তিনি। ইউনা বেগম দ্রুত নিজেকে সামলে তেই শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, খেতে পেয়েছে? রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য তোকে ডাকা হয়নি। তাই বলে নিজে নিজে খাওয়া যায় না? সবসময় মায়ের আশায় থাকিস, মা যখন থাকবো না তখন কি করবি? মায়ের হঠাৎ এমন কথাই তের বুকের ভিতর ছ্যাদ করে উঠল। মুহূর্তের মাঝে চোখের কোনায় জমা হলো অশ্রুকণা। তে হঠাৎ ফুপিয়ে উঠে ইউনা বেগমকে চাপটে ধরে দিয়ে আসা গলায় বলে উঠল, এভাবে কেন বলছো আম্মু? আজ থেকে তোমার কোনো কথার অমান্য করব না, যা বলবে সব করব। তবুও আমার উপরে রাগ করে থেকে এগুলো বলো না, আমার নিঃশ্বাস আটকে আসে যে। মেয়ের এমন কান্নায় ইউনা বেগম তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, কান্না করছিস কেন? আমি কথার কথা বলেছি, পাগলি মেয়ে। কথায় বলে ইউনা বেগম তের মাথা তুলে কপালে চুমু খেলো। তে তখনও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ইউনা বেগম তে চোখের পানি মুছিয়ে দিয়ে গালে এক হাত রেখে বলল, মায়ের কথাই কাল খুব বেশি কষ্ট পেয়েছিস? তে এবার ঠোঁট উল্টে কান্না করে দিয়ে ইউনা বেগমকে ফের জাপটে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, একটুও না। আমাকে সারাদিন বকো, দরকার হলে মারো, তাতেও আমার একটুও কষ্ট লাগবে না। শুধু আমার সাথে রাগ করে থেকো না। ইউনা বেগম মেয়ের পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে আমার, রাতে খাওনি, এবার ছাড়ো, নাস্তা বানিয়ে দেই। তে ইউনা বেগমকে ছেড়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে পড়ল, আমিও হেল্প করি তোমায়। ইউনা বেগম মেয়েকে একগাল হাসি উপহার দিয়ে বলল, আয়। এ বলে কিচেনের দিকে পা বাড়ালো। তে মায়ের পিছু পিছু গেল। মায়ের সব কাজে হেল্প করে রুটি বেলার সময় রুটি গোল করার বদলে বাংলাদেশের মানচিত্র করে ফেলেছে। তা দেখে ইউনা বেগম হেসে কুটি কুটি হয়ে গেছে। ইউনা বেগমের হাসি দেখে তে ঠোঁট উল্টে তাকিয়ে রইল মায়ের দিকে। ইউনা বেগম হাসি থামিয়ে তেকে নিজ হাতে শেখাতে লাগলো কিভাবে রুটি বেলতে হয়। এইভাবে মা মেয়ের খুনসুটির মাঝে কাটলো সুন্দর স্নিগ্ধ এক ভোর।